So it's a fantastic day to read, to start a class in the subject like history from a book Spectrum written by Rajiv Ahir. Okay, and all of you, my dear sisters, brethren, friends, welcome to Civil Service for Desi guys. ওকে, আমরা আগের দিন এই ক্লাসটা শুরু করেছিলাম, আজকে সেটা কন্টিনিউ করব। বাট বিফোর উই বিগিন, let us have a look into some questions, most expected questions, high powered questions. ওকে, যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও। অ্যান্ড দ্য কোশ্চেন্স আর সেগ্রিগেটেড ইন টু পার্টস, টু ডিভিশনস, রাইট? কিছু কোশ্চেন আমি বলেছি WBCS এর জন্য, কিছু কোশ্চেন আমি করেছি ইউপিএসসির জন্য। বেসিক্যালি দ্য মেটেরিয়াল ইজ সেম, একটাই জিনিস পড়বো, তার থেকে কোশ্চেনের শুধু টাইপগুলো আলাদা, অন্য কিছু না। ওকে, চলো কোশ্চেনগুলো আমরা দেখে নিয়ে আমরা ক্লাস শুরু করে ফেলবো। কোন চ্যাপ্টার থেকে? অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান। কোন বই থেকে? স্পেকট্রামের বই। ওকে, চলো ফার্স্ট আমরা একটা WB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস BCS এর একটা কোশ্চেন দেখি। BCS এর প্রথম প্রশ্ন হচ্ছে, চারজনের নাম দিয়েছে, দেখো, আলবুকার্ক, আলফানসো দা আলবুকার্ক, নিনো দা চুনহা বা কুনহা, আলমিদা, ফ্রান্সিসকো দা আলমিদা অ্যান্ড ভাস্কো ডা গামা। সো ক্রোনোলজিক্যালি সাজাও প্রথম থেকে শেষ, কে ভারতবর্ষে এসছে বা ওরা যে ভারতবর্ষে যে এসছে কেমনভাবে এসছে। প্রথমে কে এসছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। অপশান ABCD, CDBA, DCAB, BDCA, এতে ABCD। ওকে, সাজাতে হবে আমাদেরকে ক্রোনোলজিক্যালি। অ্যান্ড দ্য সেকেন্ড কোশ্চেন অলসো ফর WBCS is that Captain Hawkins reached Surat in 1605, 1606, 1607, 1608। ওকে, চলো থার্ড কোশ্চেন। এই কোশ্চেনটা ইউপিএসসির জন্য কোশ্চেন। ওকে, ইউপিএসসি অ্যাসপিরেন্টরা ট্রাই করবো, ট্রাই তো সকলে করবে। দেখো, দুটো স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট A অ্যান্ড স্টেটমেন্ট B। স্টেটমেন্ট A কি বলছে? পর্তুগাল বা পর্তুগিজ অ্যামং দ্য ইউরোপিয়ানস ওয়ার দ্য ফার্স্ট টু কাম ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার দ্য লাস্ট টু ডিপার্ট ইন্ডিয়া, টু লিভ ইন্ডিয়া। ওকে, এটা একটা স্টেটমেন্ট। অ্যান্ড সেকেন্ড স্টেটমেন্ট ইজ পর্তুগিজ ইন ইন্ডিয়া পারসিকিউটেড মুসলিমস অ্যান্ড রিলিভড হিন্দুজ। ওকে, এই স্টেটমেন্ট দুটোর মধ্যে কি করতে হবে আমাদের? কারেক্ট অপশান ঠিক করতে হবে, কারেক্ট অপশান চুজ করতে হবে। A অনলি, B অনলি, বোথ অ্যান্ড নান। ওকে, নাও ইউপিএসসির 2 নাম্বার মডেল কোশ্চেন কি? মুস দ্য এথনিক গ্রুপ আর বিলং টু সাউথ ইস্ট এশিয়া। Okay, this is the statement A, and the statement B is The Last Sigh of Moor, a book written by Bikram Seth. এই স্টেটমেন্ট দুটোর মধ্যে কোনটা ঠিক? A only, B only, AB or none, বা both and none। চল থার্ড কোশ্চেন, WBCS সিরিজের থার্ড কোশ্চেন বা মোট 5th কোশ্চেন, সেটা হচ্ছে মোহাম্মদ বাঘেরা ওয়াজ দ্য রুলার অফ। বাঘেরা কোথাকার রাজা ছিলেন, শাসক ছিলেন? অপশানস কোচিন, গুজরাট, চিত্তোর, বিজয়নগর। রাইট। অ্যান্ড নেক্সট WBCS কোশ্চেন। ওকে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4, 5, 6, দ্য হেড অফ পর্তুগাল অ্যাডমিনিস্ট্রেশন। পর্তুগিজরা যে ইন্ডিয়াতে অ্যাডমিনিস্ট্রেশন করেছিল তার হেডকে? ভাইসরয়, সেক্রেটারি, গভর্নর আর ওয়েদার দ্য ফ্যাজেন্দা। নেক্সট কোশ্চেন, ইউপিএসসি প্রশ্ন। এগেন there are 2 statements. First statement says, from Akbar to Shahjahan, Portuguese got royal patronage very well continuously.
And the statement 2 says, second statement says, it was Aurangzeb who ended all the advantages received by Portuguese. দুটো স্টেটমেন্টের মধ্যে again A only, B only, A, B both and none. Choose the correct option. And UPSC second, fourth question. Key question? Again it has two statements. First statement says, in Bengal, Nadia was the stronghold point or base for Portuguese. And second statement says, multi-deck ship building was the contribution of Portuguese in Orient or in Indian subcontinent. Okay? Again, statement দুটোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, A only, B only, A, B both and A, B none আমাদেরকে চুজ করতে হবে। And some questions are there as are expected and important for mains exam. Okay, ইউপিএসসির মেন্সের জন্য পড়তে পারে, বা আমাদের ইতিহাসে যারা অপশনাল নিয়ে পড়ছো বা আলোচনা করছি আমরা, সেখানেও আসতে পারে। ঠিক আছে, আমাদের সেই প্রশ্নগুলো রয়েছে, সেগুলো আমরা চ্যাপ্টারের শেষে যখন প্রশ্ন উত্তর আলোচনা করব তখন ডিসকাশন করব। ওকে, প্রশ্নগুলো কি কেমন আসতে পারে, সো ভালো করে শোনো ক্লাসটা। তার কারণ শুধুমাত্র যে অপশনাল পেপার কম্পালসারি বা প্রিলিমিনারি বা মেন্সের জন্য তা না, যাদের অপশনাল পেপার রয়েছে, যারা ইউপিএসসির মেন্স পরীক্ষা দেবে, তাদের জন্যও ইকুয়াল ডিসকাশন করব আমরা পড়তে পড়তে। সো ক্লাসটা আশা করি ইম্পর্টেন্ট হবে তোমাদের, এবং অবশ্যই আমি কিছু নতুন স্টাইলে পড়াবো, তোমাদের ভালো লাগবে, এবং মনে রাখার কিছু কায়দাও আমি বলে দেবো। ওকে, সো আমরা বই ধরে পড়াশুনো আলোচনা করে যাব, একদম লাইন বাই লাইন, বাংলা করে, আমার গ্রামের ছেলে মেয়ে ভাই বোনগুলোর জন্য বাংলা করে। আমরা গতদিন অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া এই চ্যাপ্টারের আলফানসো দে আলবুকার্ক বা আলফানসো দা আলবুকার্ক অবধি পড়েছিলাম। আমরা আজকে নিনো দা কুনহা বা নিনো দা চুনহা, নানা রকম বইতে নানা রকম লেখা থাকে, সেখান থেকে স্টার্ট করি আমরা। নিনো Da Cunha. Nino Da Cunha assumed office of the governor of Portuguese interests in India in November 1529 and almost 1 year later shifted the headquarters of Portuguese government in India from Cochin to Goa. সুতরাং আলবুকার্কের পরে, আলফানসো দা আলবুকার্কের পরে নিনো দা চুনহা এলো বা নিনো দা কুনহা এলো পর্তুগিজদের শাসক হিসেবে ভারতবর্ষে। ওকে, কবে এলো? 1529 সালে। এবং এসেই কী করলো, এক বছর পরে সে তার হেডকোয়ার্টারটা কোচিন থেকে গোয়ায় শিফট করালো। ভারতবর্ষে পর্তুগিজদের কাজকর্মে শাসন ব্যবস্থার যে হেডকোয়ার্টার ছিল, এতদিন কোচিনে ছিল, সেটা 1529 এসে গোয়াতে শিফট করালো। না, 1529 এক বছর পরে। ওকে, নেক্সট, বাহাদুর শাহ অফ গুজরাট. During his conflict with Mughal Emperor Humayun, secured help from the Portuguese by ceding to them in 1534 the island of Basin and with its dependencies and revenues. সেই সময় গুজরাটের যে শাসক ছিল বাহাদুর শাহ, তার সাথে হুমায়ুনের গণ্ডগোল হচ্ছিল, মুঘল সম্রাট হুমায়ুন। ঠিক আছে, তো সেই গণ্ডগোলের সেই সমস্যার জেরে সে বিব্রত হয়ে পর্তুগিজদের কাছ থেকে সাহায্য নেয়, এবং তার বদলে সে কি দেয় পর্তুগিজকে? দেখো, সে পর্তুগিজকে একটা দ্বীপ দেয়, যে দ্বীপটার নাম বেসিন। বেসিনের লোকেশান কোথায় একবার তোমরা ম্যাপে দেখে নেবে, যে গুজরাটের দুটো বাঁধ আছে না, ওর নিচের দিকে আছে। ঠিক আছে, লোকেট করবে ম্যাপে বেসিন কোথায়। তো বেসিন, এই দ্বীপটা পর্তুগিজদেরকে সে দান করে বা দেয় ওই সাহায্যের বিনিময়ে, এবং দ্বীপটা থেকে যত রেভিনিউ হবে, দ্বীপটার ঔপনিবেশিকতা, অর্থাৎ এরা উপনিবেশ তৈরি করতে পারবে। ঠিক আছে, এই যে শব্দটা রয়েছে ডিপেন্ডেন্সিস, মানে ডিপেন্ডেন্ট থেকে ডিপেন্ডেন্সি শুরু হয়েছে, মানে ঔপনিবেশিকতা। ওকে, সবটাই সমস্ত অধিকারী তারা পর্তুগিজদেরকে দিয়ে দিল। ওকে, however, Bahadur Shah's relations with the Portuguese became sour when Humayun withdrew from Gujarat in 1536. কিছুদিন পরে গুজরাট থেকে যখন হুমায়ুন চলে গেল, তখন পর্তুগিজদের সাথে বাহাদুর শাহর সম্পর্কটা আবার খারাপ হওয়া শুরু করলো। দরকারে সম্পর্ক হয়েছিল না, ওই থেকে হুমায়ুন চেপে ধরেছিল, আক্রমণ করেছিল গুজরাটে, এরা একটু চাপে ছিল, সেই জন্য পর্তুগিজদের সাথে সম্বন্ধ হয়েছিল। পর্তুগিজকেও একটা দ্বীপ দান করলো, কিন্তু যেই হুমায়ুন চলে গেল, এদের সাথে আবার নিজেদের সম্পর্ক খারাপ হওয়া শুরু হলো। ওকে, সিন্স
The inhabitants of the town started fighting with Portuguese. Bahadur Shah wanted to raise a wall of partition. ঠিক আছে, এখন এই জায়গায়, এই পর্তুগিজদের শাসনের জায়গাতে এবং আমাদের যে দ্বীপটা দান করলো বেসিন, ঠিক আছে, সেখানটায় লোকগুলোর ওপরে শাসন করার জন্যে ওই শহরের মধ্যেই ঝামেলা হওয়া শুরু হলো, ঠিক আছে, ওখানকার স্থানীয় অধিবাসীদের সাথে পর্তুগিজদের। এইরকম গণ্ডগোল যখন হচ্ছে তখন বাহাদুর শাহ ঠিক করলো যে শহরের মাঝ বরাবর একটা পাঁচিল তুলে দেবে, রাইট। নেক্সট, opposing these, Portuguese started negotiations, in the course of which the ruler of Gujarat was invited to a Portuguese ship and killed in 1537. এবং দেখো কি নিষ্ঠুরতা, কি বর্বরতা, ঠিক আছে, যেটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কখনোই এরকম হয় না। আমরা অতিথিদেরকে ভগবানের মতন মনে করি, সেই জায়গায় পর্তুগিজরা গুজরাটের রুলারকে ডাকলো 1537 সালে, একটা নৌকায় তাকে ডেকে খুন করে দিল। ওকে, Da Cunha also attempted to increase Portuguese influence in Bengal by setting many Portuguese nationals there with Hooghly as their headquarter. পশ্চিমবঙ্গেও প্রচুর পর্তুগিজ থেকে আসা লোকেদেরকে বাংলায় পাঠিয়ে দেওয়া হলো, ঠিক আছে, তোমরা ওখানে গিয়ে বসবাস করো। হুগলিতে একটা হেডকোয়ার্টার স্থাপন করা হলো, একটা বেস তৈরি করা হলো। কোথায়? হুগলিতে, ঠিক আছে, একটা বেস করা হলো যে ওখানটায় পর্তুগিজের শাসন ব্যবস্থা চলবে, পর্তুগিজ একটা জমায়েত হবে, একটা উপনিবেশ তৈরি হবে, এই প্ল্যান করে। ওকে, ফেভারেবল কন্ডিশনস ফর পর্তুগিজদের জন্য কি সুবিধাজনক অবস্থাটা তৈরি হলো সেই সময়। দেখো, ইন ইন্ডিয়া এক্সেপ্টিং গুজরাট which was ruled by powerful Muhammad Baghera from 1458 to 1511. The northern part was much divided among many small powers. In the Deccan, the Bahmani kingdom was breaking up into smaller kingdoms. Okay? অর্থাৎ ওই পিরিয়ডটায় গুজরাটে ওই 1548 থেকে 1458 থেকে 1511 এই পিরিয়ডটা মোহাম্মদ বাঘেরা একজন শক্তিশালী রাজা ছিল বা শাসক ছিল গুজরাটের। বাট এই বাঘেরা ছাড়া ভারতবর্ষের বাকি জায়গার শাসন ব্যবস্থা কিন্তু খুব খারাপ অবস্থায় ছিল, তার কারণ কোনো শক্তিশালী রাজা শাসক কেউ ছিল না। উত্তর ভারত টুকরো টুকরো হয়ে গেছিলো, আর বাহমনি কিংডমও ভেঙে গেছিলো, ঠিক আছে। সেই পিরিয়ডটায় ওরা এসে কিন্তু শক্তি প্রদর্শন করা শুরু করলো এবং রাজত্ব জমানো শুরু করলো। কারা? পর্তুগিজরা। ওকে, none of the powers had a navy worth its name, nor did they think of developing their naval strength. In Far East, the imperial decree of the Chinese emperor limited the navigational reach of this Chinese ship. ওই সময় পর্তুগিজদের সাথে তো তুলনা দূরেই থাক, ওদের তুলনায় এমনিতেই কারোর তেমন খুব একটা ভালো নৌবাহিনী ছিল না এবং নৌবাহিনী ডেভেলপ করার কথা কেউ ভাবতও না, ঠিক আছে। এমনকি আজকে যে চায়না যে চারপাশে সব আমার করে দখলদারি শুরু করেছে, যে গাজোয়ারি শুরু করেছে, এটাকে অ্যাসার্টিভ চায়না বলছি আমরা, ঠিক আছে। 9 লাইনের কনসেপ্ট তুলে চায়না বলছে যে এই দ্বীপ আমার, ওই দ্বীপ আমার, সমস্ত কিছু আমার। সেই সময় চায়না কিন্তু ওরকম ছিল না। চায়নার রাজত্বরা খুব একটা নেভিগেশনের ব্যাপারে এদিক ওদিক বেরোতো না, ওরা ওদের ভিতরেই, ঠিক আছে, সীমাবদ্ধ থাকতো, রাখতো ওদের সাম্রাজ্য। ওকে, অ্যাজ রিগার্ডস দ্য আরব মার্চেন্টস অ্যান্ড শিপ ওনার্স হু আনটিল দেন ডোমিনেটেড দ্য ইন্ডিয়ান ওশান ট্রেড, দে হ্যাড নাথিং টু ম্যাচ দ্য অর্গানাইজেশন অ্যান্ড ইউনিটি অফ পর্তুগিজ। মোরওভার দ্য পর্তুগিজ হ্যাড ক্যানন প্লেস অন দেয়ার শিপস। সুতরাং কোনো বড় রাজা, কোনো বড় সাম্রাজ্য তেমনভাবে জাহাজ তৈরি বা নেভিগেশন সিস্টেম ডেভেলপমেন্টের ব্যাপারে খুব একটা হেলদোল দেখাতো না, মাথা ব্যথা থাকতো না। চায়না ওদিকে নিজেদের সাম্রাজ্যের মধ্যেই ওরা সীমাবদ্ধ ছিল। আর এই দিকে এতদিন ধরে যে আরব ট্রেডাররা ব্যবসা করতো, আরবদের যার শিপ বিল্ডিং সিস্টেম, যে নেভিগেশন স্ট্রাকচার, ঠিক আছে, সেটা পর্তুগিজদের তুলনায় নগণ্য ছিল। পর্তুগিজদের স্ট্রাকচারাল অর্গানাইজেশান, যুদ্ধের ব্যবস্থা অনেক উন্নত ছিল। বিশেষ করে পর্তুগিজদের জাহাজে কী ছিল? কামান ফিট করা থাকতো, ঠিক আছে। তো মিসম্যাচ হয়ে থাকতো, সবার ওপরে চলে গেছিলো ওই ব্যবস্থার মাধ্যমে। চলো নেক্সট, পর্তুগিজ স্টেট। আমরা এবার কী বলবো? পর্তুগিজ স্টেট, অর্থাৎ পর্তুগিজ যেমনভাবে এখানে এসছিল, যেখানে যেখানে রাজত্ব করলো, সেইগুলো সম্বন্ধে আমরা একটু পড়ব। দেখো, দ্য জেনারেল টেন্ডেন্সি is to underestimate the Portuguese hold in India. However, the
Estado Portuguese the India, state of the Portuguese India, was in fact a larger element in Indian history than it is given credit for. কি সুন্দর ইংরেজি দেখো, কত ভালোভাবে একটা ইংরেজি বাক্য লেখা যায়। শুধু ইতিহাস পড়বে তা না, দেখবে কেমনভাবে একটা বাক্য কনস্ট্রাকশন করেছে। আগের বারে নাইদার নরের আমরা একটা এক্সাম্পল দেখলাম একটা বাক্যের মধ্যে, এখানটায় কেমনভাবে সুন্দর বাক্যটা কনস্ট্রাকশন করেছেন দেখো লেখক। এনিওয়ে, আমি এটার মানে বলি, সেটা হচ্ছে যে পর্তুগিজরা যে জায়গাগুলোতে ছিল এবং যে জায়গাগুলোতে তারা শাসন করতো, সেই জায়গাগুলো সম্বন্ধে তেমন খুব বেশি আমরা গুরুত্ব দিই না, ঠিক আছে, ঠিক কি না? খুব একটা ইম্পর্টেন্ট আমরা সেগুলোকে ধরি না, যদিও অ্যাকচুয়ালি কিন্তু তাদের পুরো ব্যবস্থাপনার মধ্যে, তাদের রাজত্বগুলোর মধ্যে যতটা লক্ষণীয়, যতটা বিশেষত্ব ছিল, যতটা ক্রেডিট দেওয়ার দরকার বা উচিত, ততটা কখনোই দেওয়া হয়নি, ঠিক? নেক্সট, মেনি অফ দ্য কোস্টাল পার্টস অফ ইন্ডিয়া হ্যাড কাম আন্ডার পর্তুগিজ পাওয়ার উইদিন 50 ইয়ার্স অফ ভাস্কো ডা গামা's অ্যারাইভাল। ভারতবর্ষের ওই অঞ্চলের ওই দিকের সমুদ্র বরাবর প্রচুর জায়গা ভাস্কো ডা গামা আসার 50 বছরের মধ্যেই কিন্তু পর্তুগিজদের কবজায় বা আওতায় এসে গেছিল। তো তার মানে দে আর সো পাওয়ারফুল, ওকে, সো ইনফ্লুয়েন্সিয়াল। দেখো, দ্য পর্তুগিজ হ্যাড অকুপাইড সাম 60 মাইলস অফ কোস্ট অ্যারাউন্ড গোয়া। গোয়ার পার বরাবর 60 মাইল অঞ্চল পর্তুগিজরা দখল করেছিল, ওকে। অন দ্য ওয়েস্ট কোস্ট ফ্রম মুম্বাই টু দমন অ্যান্ড দিউ টু দ্য অ্যাপ্রোচেস অফ গুজরাট, দে কন্ট্রোলড এ ন্যারো ট্র্যাক্ট উইথ 4 ইম্পর্টেন্ট পোর্টস অ্যান্ড 100 অফ টাউনস অ্যান্ড ভিলেজেস। অর্থাৎ পশ্চিম কোস্টের মুম্বাই থেকে গোয়া, হ্যাঁ, গুজরাটের দিক বরাবর, মানে মুম্বাই থেকে গোয়া উপরের দিকে, তুমি যদি ভারতের পশ্চিম দিকের ম্যাপটা দেখো, ঠিক আছে, মুম্বাই থেকে গোয়া এবং গুজরাটের দিক বরাবর পুরোটাই ওদের আওতায় ছিল। এবং তাদের আন্ডারে প্রচুর শহর, প্রচুর নগর, প্রচুর গ্রাম কিন্তু তাদের আন্ডারে, তাদের আওতায়, তাদের অধীনে সেই সময় চলে এসেছিল, ওকে। এমনকি কত ভালো ভালো শহর তাদের আন্ডারে ছিল। তারা ওখানটায় সি ফোর্ট্রেস, মানে সমুদ্রের যে বন্দর শহরগুলোতে তারা দুর্গ বানিয়েছিল, ঠিক আছে, তারা বাণিজ্য কুঠি বানিয়েছিল। কোথায় কোথায় দেখো, ম্যাঙ্গালোর, ক্যানানোর, কোচিন, কালিকট। এই যে ক্যানানোর, কোচিন, কালিকট, এই শহরগুলো কিন্তু এখনও আছে। সুতরাং অন্ধের মতন না ক্যানানোর, কালিকট এগুলো পড়ে যাবে না। এগুলো এখনকার দিনে এই সব দেশগুলোকে বা এই শহরগুলোকে কোন নামে আমরা চিনি, এগুলো একটু দেখো, ভালো লাগবে, ইন্টারেস্ট জাগবে। এমনকি সবচেয়ে বড় কথা, সবচেয়ে ভালো লাগবে যে এইগুলো খুব চেনো তুমি শহরগুলো। বইয়েতে এটা পড়লে না, ক্যানানোর কি তুমি জানো না, কালিকট কি তুমি জানো না। ছোটোবেলা কালিকট, আরে কালিকটটা কি? কালিকট বেসিক্যালি কোঝিকোড, একটা খুব সুন্দর শহর আছে, সাজানো গোছানো শহর আছে কেরালায়, যেখানে লোকে প্রচুর বেড়াতে যায়, দারুণ টুরিস্ট সমাগম হয় সারা বছর জুড়ে। ওখানকার ভাষায় কোঝিকোড বলা হয় না, কৈকোড বলে, ওকে। বা দেখবে এই যে ক্যানানোর, কুনুর বলে একটা শহর আছে আমাদের কেরালাতে, ঠিক আছে। তো এই শব্দগুলো না এখন কি নামে পরিচিত সেগুলো জানবে, তবে ইতিহাস লিখতে বুঝতে সুবিধে হবে। বুঝতে পারলে তবেই না তুমি ভালো করে উত্তর লিখতে পারবে, ওকে। অ্যান্ড দো দেয়ার পাওয়ার ইন মালাবার ওয়াজ নট কনসলিডেটেড, ইট ওয়াজ এনাফ টু এনশিওর ইনফ্লুয়েন্স টু কন্ট্রোল ওভার দ্য লোকাল রুলার্স হু হেল্ড দ্য স্পাইস গ্রোয়িং ল্যান্ড। মানে আমরা কি দেখলাম, মেনলি মুম্বই থেকে গুজরাট বা গোয়া থেকে গুজরাট, এই পোর্শনটায় ওদের বেশি আয়ত্তধীন অঞ্চলগুলো ছিল। মালাবার কোস্টে মানে কেরালার সাইডে খুব বেশি আধিপত্য ছিল না, কিন্তু লোকাল রাজাদের সাথে ওদের সম্পর্ক ছিল এবং ওদের সংযোগ ছিল এরকম, যেখানটা থেকে ওরা ভালো প্রভাব বিস্তার করতে পারত এবং যে জায়গাগুলো মেনলি মশলা তৈরি হয়, ওকে। দ্য পর্তুগিজ এস্টাবলিশড ফার্দার মিলিটারি পোস্ট অ্যান্ড সেটেলমেন্ট অন দ্য ইস্ট কোস্ট অ্যাট সান্থোম ইন চেন্নাই, নাগাপত্তনম ইন অন্ধ্র। টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য 16th century এ ওয়েলদি সেটেলমেন্ট হ্যাড গ্রোন অ্যাট হুগলি ইন ওয়েস্ট বেঙ্গল। শুধু যে পশ্চিম উপকূলে না, পূর্ব উপকূলেও, হ্যাঁ, সান্থোম মানে চেন্নাইতে বা অন্ধ্রপ্রদেশে ওদের কুঠি তৈরি হয়েছিল এবং হুগলিতে একটা সমৃদ্ধ ওদের মানে একটা ওদের জমায়েত বা অঞ্চল তৈরি হয়ে গেছিলো, ঠিক আছে।
Envoys and ambassadors were exchanged between Goa and many of the major kingdoms in India of the time. Treaties were signed between Goa and Deccan sultans in 1570, which were regularly renewed as long as their kingdoms lasted. The Portuguese always had a role to play in the successive battles for the balance of power between Vijayanagar and Deccan sultans, between Deccanese and Mughals, between Mughals and Maratha. সুতরাং ওরা যে ওখানটায় থাকতো তো এমনি নিশ্চেষ্ট বা নিশ্চুপ হয়ে বসে থাকতো তা না। হ্যাঁ, অন্যান্য রাজা বা অন্যান্য সাম্রাজ্য, অন্যান্য অঞ্চল থেকে ওদের দূত বা ওদের যে রাষ্ট্রদূত বা ওদের যে বিদগ্ধ লোকেদের আদান প্রদান চলতো, ঠিক। এছাড়া ওরা ওখানকার অঞ্চলের যে রাজাদের মধ্যে দক্ষিণের রাজ্যগুলোর সাথে ওরা চুক্তি করতো, চুক্তিগুলো নিয়মিত আর কি রিনিউ করা হতো। যতদিন রাজ্যটা টিকে থাকে ততদিন রাজ্যের সাথে চুক্তি থাকবে, এরকমভাবে ওরা মানে রেগুলার মোবিলাইজ হতো বিষয়গুলোকে। এমনকি ধরো এখানটায় যখন এবং রাজাদের ওখানকার ভারতবর্ষের ওই অঞ্চলের স্থানীয় রাজন্যবর্গের মধ্যে যখন যুদ্ধ হতো, ওরা কিন্তু মাঝখানে ইন্টারভেন করতো, নাক গলাতো সোজা কথায়। কাদের সাথে যেমন ধরো দেখো এখানে বলছে বিজয়নগর দেকাল সুলতানের মধ্যে, ঠিক আছে, দক্ষিণী রাজাদের মধ্যে, বা দক্ষিণী রাজাদের সাথে মুঘলদের ঝামেলা হলে, মুঘলদের সাথে মারাঠাদের গণ্ডগোল হলে, সবের ভেতরে কিন্তু পর্তুগিজরা নাক গলাতো আর নিজেদের ইন্টারেস্ট ওরা বজায় রাখতো বা দেখাতো। ইন্টারেস্টিংলি, দ্য পর্তুগিজ, দ্য ফার্স্ট ইউরোপিয়ানস টু কাম ইন ইন্ডিয়া, ওয়ার অলসো দ্য লাস্ট টু লিভ দিস ল্যান্ড। খুব উল্লেখযোগ্যভাবে পর্তুগিজরাই প্রথম ভারতবর্ষে এসেছিল এবং পর্তুগিজরাই ভারত থেকে শেষ গেছিলো ইউরোপিয়ানদের মধ্যে। ওকে, শেষ অবধি ভারতবর্ষে ছিল পর্তুগিজরা। ইট ওয়াজ 1961 বিফোর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিক্যাপচার্ড গোয়া, দমন অ্যান্ড দিউ ফ্রম দেম। 1961তে যখন ভারত সরকার গোয়া, দমন অ্যান্ড দিউ পুনর্দখল করলো, তার আগে অবধি পর্তুগিজরা ভারতবর্ষে ছিল। পর্তুগিজরা সবচেয়ে প্রথমে ইউরোপিয়ান হিসেবে ভারতে এসছে, সবচেয়ে শেষ ইউরোপিয়ান হিসেবে ভারত থেকে গিয়েছে।